নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কলকাতা মেট্রোকে নাকি বেসরকারিকরণ করা হবে, প্রাইভেটাইজেশন করা হবে। আর এই মেট্রোর বেসরকারিকরণের খবর নিয়েই কিন্তু এখন বাংলা জুড়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। সেই নিয়েই আমরা দেখে নেব কলকাতা মেট্রোস প্রাইভেটাইজেশন, অর্থাৎ কলকাতা মেট্রো কি বেসরকারি সংস্থার হাতে যাচ্ছে, সেটাই আজকের টপিক। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, কলকাতা মেট্রোর ইতিহাস কি, আর এই যে প্রাইভেটাইজেশন বা বেসরকারিকরণ করা হবে তার কি খবর আছে, তার ভালো দিক কি আর তার খারাপ দিক কি, পরে আর কোনোভাবে কি এই বেসরকারিকরণ রুখে দেওয়া সম্ভব তাও আলোচনা করব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিও। কলকাতা মেট্রো রেল, যা আমাদের বাংলার গর্ব, যা আমাদের দেশের গর্ব, সেই কলকাতা মেট্রো রেলকে নাকি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হতে চলেছে, বা কলকাতা মেট্রো নাকি প্রাইভেটাইজেশন হতে চলেছে। এই খবরই কিন্তু প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, আর তারপরে কিন্তু এই খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়েছে। আর সেই নিয়েই নাকি একটা বৃহত্তর আন্দোলন হতে চলেছে এই কলকাতা মেট্রো রেলকে নিয়ে। কিন্তু ফেসবুকে গ্রুপও খোলা হয়েছে মেট্রো বাঁচাও আন্দোলন। এখন কলকাতা মেট্রোর ইতিহাস সম্পর্কে দেখে নেব। কলকাতা মেট্রো, যেটাকে কলকাতার লাইফ লাইন বলা হয়, যেটাকে কলকাতার পরিবহনের অন্যতম হাতিয়ার বলা হয়, সেই কলকাতা মেট্রো স্থাপন করার প্ল্যান কিন্তু করেছিল ইংরেজরা 1919-20 সালে, কিন্তু তারা কিন্তু এক্সিকিউট করেনি। কিন্তু ইংরেজরা যে প্ল্যান করেছিল সেটাকেই কাজে লাগিয়ে স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের কারিগর জওহরলাল নেহরু এবং বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার নবরূপকার বিধানচন্দ্র রায়, এই দুই মহৎ মানুষের উদ্যোগে কলকাতা মেট্রো রেলের কাজ প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হয়। আর কাজ শুরু হয় 1984 সালে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরেই ভারতবর্ষের প্রথম মেট্রো পরিষেবা চালু হয় আমাদের কলকাতায়, এসপ্ল্যানেড থেকে ভবানীপুর। এই কলকাতা মেট্রো রেল কিন্তু পুরোপুরি কেন্দ্র সরকারের সংস্থা, বেশিরভাগটাই শেয়ার আছে ভারতীয় রেলের, তার সাথে আছে কেন্দ্র সরকারের যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। যত দিন গেছে কলকাতা মেট্রোর কিন্তু পপুলারিটি বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, আর আস্তে আস্তে কিন্তু কলকাতা মেট্রোর পথও বেড়েছে। যত কলকাতায় জনসংখ্যা বাড়ছে ততই কিন্তু পরিবহনের চাপ বেড়েছে, ততই কলকাতা মেট্রোকে এক্সপ্যান্ড করা বা সম্প্রসারণ করার দাবি উঠেছে। সেই দাবিকেই গুরুত্ব দিয়ে 2010 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার সরকারের রেলমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেট্রোকে একাধিক রুটে সম্প্রসারণ করার অ্যাপ্রুভ দেন। তারপরেই কলকাতা মেট্রোর সম্প্রসারণের যে প্রথম যে গুরুত্বপূর্ণ রুট অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, তার কাজ শুরু হয়। আর এই মেট্রো রুটটি কিন্তু ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট, যা হাওড়া স্টেশন থেকে গঙ্গার নিচে দিয়ে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদা থ্রু দিয়ে সেক্টর 5কে যুক্ত করেছে। কয়েক বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটেরই অর্ধেক অংশের মেট্রো পরিষেবা উদ্বোধন করেছেন, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান আর অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর 5। 2026-এর বিধানসভা ভোটের আগে কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর পুরো রুটের মেট্রো পরিষেবা শুরু হবে। এমনকি আদার্স যে সমস্ত রুটগুলি আছে, ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন, পার্পেল লাইন, সেখানেও কিন্তু আংশিক পরিষেবা উদ্বোধন করা হয়েছে। আশা করছি ভোটের আগেই পুরো রুটের পরিষেবা শুরু করা হবে। এ হলো কলকাতা মেট্রো, যা হলো আমাদের গর্ব। এখন কলকাতা মেট্রোর যে প্রাইভেটাইজেশনের খবর এসছে সেটা দেখে নেব। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে কলকাতা মেট্রো প্রাইভেটাইজেশন হতে চলেছে। মেনলি কলকাতা মেট্রোর যে ইস্ট ওয়েস্ট যে মেট্রো রুট অর্থাৎ গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর 5, যার পুরো পথের মেট্রো পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে, তার ফুল রুটের মেট্রো পরিষেবা শুরু হওয়ার আগে কিন্তু সরকার এগিয়েছে এই রুটটাকে প্রাইভেটাইজেশন করা হবে বা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এই রুটের পরিষেবার সমস্ত দায়িত্ব দেওয়া হবে কোনো বেসরকারি কোম্পানিকে, কিংবা অর্ধেক দায়িত্ব দেওয়া হবে বেসরকারি কোম্পানিকে, কিংবা কোনো বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া হবে। আগেও কিন্তু একাধিকবার এই
আগেও কিন্তু একাধিকবার এই বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার পক্ষে সরকার সওয়াল করেছিল, কিন্তু একাধিক প্রতিবাদের মুখে পড়ে তা বন্ধ করেছিল। প্রতিবাদ একটু কমে গেছে, তখনই কিন্তু মেট্রো রেল আবার উঠে পড়ে বসেছে। অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে এই মেট্রো রেলকে প্রাইভেটাইজেশন করতে। প্রথম তারা করবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটকে। আগামী 31শে জুলাই নাকি টেন্ডার ডাকা হবে, আর টেন্ডার ডাকার পরই যারা টেন্ডার নেবে তাদের হাতে নাকি আর এই মেট্রো পরিষেবার দায়িত্ব তুলে দেওয়া হবে সেই বেসরকারি সংস্থার হাতে। তার ফলে মেট্রো পরিষেবা নিয়ে সরকারের কোনো দায়িত্ব থাকবে না, ভারতীয় রেলের কোনো দায়িত্ব থাকবে না, পুরো দায়িত্ব চলে যাবে বেসরকারি কোম্পানির হাতে। এখন এর অ্যাডভান্টেজ কি? যখন কোনো সরকারি সংস্থাকে আমরা বেসরকারিকরণ করি বা বেসরকারি সংস্থার হাতে তুলে দিই, তখন তার পরিষেবা ভালো হয়। যে মেট্রো মাঝে মাঝে লেট করে, আমরা টাইমে মেট্রো পাই না বা লেট করে, এটা হয়তো হবে না, ভালো পরিষেবা হবে। আবার মেট্রো রেলে যে ট্রেনগুলি হয়, ফ্লোরগুলি অর্থাৎ প্ল্যাটফর্মগুলি, সেগুলি হয়তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার পরিষ্কার করা হবে। আবার সরকারের একটা বিরাট বড় চাপ কমে গেল, সরকারের আর কোনো মাথা ব্যথা থাকলো না, যা করবে বেসরকারি সংস্থা। আবার হয়তো দেখা যাবে যে মেট্রো রেলে সবসময় সিকিউরিটি থাকে না। এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোতে অর্ধেক পরিষেবা শুরু হয়েছে, সেখানে হয়তো সেরকম সিকিউরিটি থাকে না, জিআরপি বা আরপিএফ থাকে না, এখানে বেসরকারি সংস্থাকে দিয়ে দিচ্ছে, বেসরকারি কোনো সিকিউরিটি সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হবে। আবার অনেক সময় দেখা যায় মেট্রো ট্র্যাকে কোনো সমস্যা দেখা যায়, জল জমে যায়, কিংবা অনেক সময় অফিস টাইমে মেট্রো বিভ্রাট ঘটে, হয়তো এই সমস্যাগুলো হবে না। এখন এই বেসরকারিকরণের ডিসঅ্যাডভান্টেজ কি মাথায় রাখতে হবে। যে কোনো সরকারি সংস্থা, সে রাজ্য সরকারের হোক, সে কেন্দ্র সরকারের হোক, সে ব্যাংক হোক, রেল হোক, আইসি হোক, এয়ারপোর্ট হোক, কিংবা প্লেন হোক, বিপিসিএল হোক, যাই কোনো হোক না কেন, সেগুলো হচ্ছে সরকারি সংস্থা। সেগুলো দেশের মানুষের জন্যই তৈরি করা হয়েছে। সেগুলো দেশের গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। কম খরচে যেগুলোতে পরিষেবা দেবে, এটাই কিন্তু সমাজতান্ত্রিক ধারণা। ভারত কিন্তু সমাজতান্ত্রিক দেশ, আর এই সমাজতান্ত্রিক দেশে যখন ঢালাও বেসরকারিকরণ করা হবে, সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি। যারা বড় লোক তাদের জন্য ক্ষতি নয়, যারা মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ, তাদের জন্য ক্ষতি। আবার এই যে বেসরকারি সংস্থাকে দেওয়া হচ্ছে, মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচ। ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচে সবসময় যে কোনো কোম্পানি কিন্তু তাদের মুনাফা দেখবে, তাদের ব্যবসা দেখবে, তাদের লাভ দেখবে। তার ফলে কিন্তু এই মেট্রোর টিকিটের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এখন 10 টাকা আছে, দেখবো দুদিন বাদে 50 টাকা, তারপরে হয়তো দেখা যাবে যে 100 টাকা। আমরা দেখেছি যে বর্তমানে আর ভারত সরকারের কিন্তু কোনো সরকারি এয়ারলাইন্স নেই। এয়ার ইন্ডিয়া ছিল, সেটাকেও বিক্রি করে দেওয়া হয়েছে। আর তার ফলে কিন্তু প্লেনের টিকিটের দাম অনেক গুণ বেড়ে গেছে। যেখানে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার টিকিটের দাম ছিল 3000 3,500, এখন তো 8000 9000, তা আবার অনেক সময় পাওয়া যায় না। অর্থাৎ টিকিটের দাম বাড়বে। আর মেট্রো স্টেশনগুলিতে যে ছোট ছোট দোকানগুলি আছে, যে দোকান থেকে আমরা মাঝে মাঝে কিনে খাই, সেই দোকানের জিনিসপত্রের দামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা জানি এয়ারপোর্টগুলিতে বেসরকারিকরণ করা হয়েছে, আর এই এয়ারপোর্টগুলিতে কিন্তু এক কাপ চা খেতে গেলে এখন 50 টাকা 60 টাকা লাগে, 20 টাকার জল 100 টাকা লাগে। অর্থাৎ গরিব মানুষের কিন্তু সব দিক থেকে সমস্যা, এই টিকিট কাটার ক্ষেত্রেও, আবার জিনিসপত্র কিনে খাওয়ার ক্ষেত্রেও। আবার মেট্রো যদি প্রাইভেটাইজেশন হয়ে যায়, যে সমস্ত মেট্রোর কর্মচারীরা আছে, যারা সরকারি চাকরি করে, কেন্দ্র সরকারের চাকরি করে, রেলের চাকরি করে, তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তাদের কিন্তু চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে এবং তারা কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়বে। আবার যখন মেট্রোর পরিষেবা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আর সরকারি কোনো নিয়োগ হবে না। বেসরকারি কোম্পানি কম বেতনে তারা বেসরকারি সংস্থার মতো তারা নিয়োগ করবে। তার ফলে কিন্তু ভারতীয় রেল যে একটা বিরাট বড় কর্মসংস্থান করে, সেখানে কিন্তু মেট্রোতে একটা বিরাট বড় সরকারি কর্মসংস্থান কমে যাবে। তার ফলে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যারা রেলে চাকরি করার স্বপ্ন দেখছে, তাদের জন্য কিন্তু বিরাট বড় ক্ষতি। এমনিতেই রাজ্যে বা দেশে চাকরি নাই, প্রতি বছরই কিন্তু নিয়োগ ঠিকঠাক টাইমে হচ্ছে না, বেকারত্ব লাফিয়ে বাড়ছে। আর তার মধ্যে যদি আবার এই সরকারি সংস্থাকে বেসরকারি করে দেওয়া হয়, তাহলে তো সরকারি কর্মসংস্থান আগামী দিনে বিরাট বড় ক্ষতির মুখে পড়বে। এখন এই যে কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট সেক্টরটাকে, এটাকে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, যদি এটা সাকসেসফুল হয় সরকার, তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো মেট্রোটাকেই হচ্ছে বেসরকারিকরণ করে দেওয়া হবে। সেটা কিন্তু বিরাট বড় ক্ষতি দেশের জন্য, বাংলার জন্য, কলকাতার জন্য। প্রাইভেট কোম্পানি সবসময় তাদের মুনাফা দেখবে, এক্সট্রা ইনকাম দেখবে। তার ফলে কিন্তু তারা সঠিক টাইমে মেট্রো ট্র্যাক বা মেট্রো সম্পদ বা মেট্রোর যে র্যাক, তার মেনটেনেন্স করবে না। মুনাফার দিকে নজর দিয়ে কিন্তু মেট্রো রেলের সম্পদের তারা
ক্ষতি করবে। আবার তারা সবসময় এক্সট্রা মুনাফা চায়, যে রুটে বেশি লোক হবে সেই সময় কিন্তু তারা মেট্রো পরিষেবা বাড়িয়ে দেবে, যে সময়টায় বা যে রুটটায় লোকজন কম হবে, প্যাসেঞ্জার কম হবে, সেই সময় কিন্তু মেট্রো পরিষেবা তারা কমিয়ে দেবে, তাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। আবার মেট্রো স্টেশনকে কেন্দ্র করে, মেট্রো রেলকে কেন্দ্র করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কিন্তু সরকারও দায় নেবে না। সরকার বলবে আমরা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়েছি, সরকারি সংস্থার তো দায় নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তারা তো ব্যবসা করতে এসছে, কে মরলো আর কে বাঁচলো তাদের জেনে কোনো লাভই নাই। সমস্যায় পড়বে কে? সাধারণ মানুষ। যে কোনো সরকারি সংস্থা, দেশের ভিত্তি যার উপরে সরকার দাঁড়িয়ে আছে, সেগুলোকে যদি বেসরকারিকরণ করে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়, লিজে দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি, সাধারণ মানুষের জন্য ক্ষতি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি। অনেকে আবার বলবে যে বেসরকারিকরণ হলে পরিষেবা ভালো হবে। বেসরকারিকরণ হলে যদি পরিষেবাই ভালো হতো তাহলে তো এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে, তাহলে কেন আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা ঘটলো? বেসরকারিকরণ হলে কি ট্রেন লেট হবে না? তার গ্যারান্টি কে নেবে? বেসরকারিকরণ হলে যে মেট্রো বিভ্রাট হবে না, তার গ্যারান্টি কে নেবে? অর্থাৎ বেসরকারি হলেই কিন্তু সব সময় পরিষেবা ভালো হয় না। কিন্তু বেসরকারিকরণ প্রয়োজন আছে, কিন্তু ঢালাও বেসরকারিকরণ করলে কিন্তু মানুষের ক্ষতি, যাতে সাধারণ মানুষের ভালো হয়। তাই তো প্রধানমন্ত্রী নেহেরু, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিংবা অটল বিহারী বাজপেয়ী একটার পর একটা দেশীয় সংস্থাকে তারা জাতীয়করণ করেছিল, সরকারি সংস্থা গড়ে তুলেছিল, পিএসইউ গড়ে তুলেছিল। সেগুলো যদি পুরোপুরি বিক্রি করে দেওয়া হয় সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি, গরিব মানুষের জন্য ক্ষতি। সব যদি সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া হয় তাহলে ভোট দিয়ে আর সরকার গঠন করার কি দায়িত্ব আছে? ভোট দিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তৈরি করার কি দরকার আছে? মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী এই পদ দুটোকেও বেসরকারিকরণ করে দেওয়া হোক, তাহলে কিন্তু পরিষেবা ভালো হবে। এখনকার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তো কাজ করে না, মানুষের উপকার করে না, তার থেকে বেসরকারি প্রধানমন্ত্রী কিন্তু অবশ্যই ভালো কাজ করবে, কারণ বেসরকারি হলে কিন্তু পরিষেবা ভালো হবে। অর্থাৎ প্রাইভেটাইজেশন কিন্তু একটা বিরাট বড় সমস্যা, ভয়ঙ্কর বিপদ দেশের মানুষের জন্য। এটাকে আটকানোর চেষ্টা করতে হবে। কীভাবে আটকানো সম্ভব? আগেও কিন্তু মেট্রো রেল চেয়েছে যে প্রাইভেটাইজেশন করার, কিন্তু তারা পেছিয়ে এসছে আন্দোলনের মুখে পড়ে। আবার আন্দোলন করতে হবে। কাদেরকে আন্দোলন করতে হবে? যারা মেট্রো রেলে যারা এমপ্লয়ি আছে তাদেরকে আন্দোলন করতে হবে, কারণ তাদের চাকরি বিপদের মুখে পড়ছে। আবার পশ্চিমবঙ্গে যে সমস্ত এমপিরা আছে তাদেরকে পার্লামেন্টে এই বিষয়টি তুলে ধরতে হবে, এমনকি রেল ভবনের সামনে গিয়ে আন্দোলন করতে হবে। তাছাড়া রাজ্য সরকারকেও রাজ্যের স্বার্থে এই নিয়ে কেন্দ্র সরকারকে চিঠি দিতে হবে। কিন্তু আমরা জানি রাজ্য সরকার কিছু করবে না, কারণ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে একটা সেটিং আছে। আর করবেই কি করে? কেন্দ্র সরকার যেমন ব্যাংক বিক্রি করছে, এয়ারলাইন্স বিক্রি করছে, মেট্রো বিক্রি করছে, সেরকমই তো রাজ্য সরকার তো মেট্রো ডিআরই বিক্রি করেছে বারাসাতে। এদের কোনো মুখ নেই, তবু এদের উদ্যোগ নেওয়া উচিত। তাছাড়া যারা মেট্রো যাত্রী আছে তাদের বড়সড় আন্দোলন তৈরি করা উচিত, এমনকি সাধারণ মানুষের বড়সড় আন্দোলন তৈরি করা উচিত, যারা কলকাতার মানুষ যারা মেট্রোর জন্য উপকৃত, এমনকি বেকার যুবক যুবতীদেরও এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত। এই প্রাইভেটাইজেশনকে বন্ধ করা উচিত বা আটকানো উচিত। এই হলো আজকের ভিডিও। এখন টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এই বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।